ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জিএসির মাধ্যমে দুদেশের জনগণ উপকৃত হবে, জানালেন অর্থ উপদেষ্টা। পাট ও ঔষধ কিনতে আগ্রহী পাকিস্তান। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ। ৩০০ আসনে চূড়ান্ত ভোট কেন্দ্র ৪২,৭৬১। এবং চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। এখনও তৈরি হয়নি পরিবর্তনের পরিবেশ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান তিনি। সোহাগ মিয়ার ক্যামেরায় মণ্ডল এনাম রিপোর্ট করেছেন। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ যুবদলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি। দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে বলেও জানান তিনি। সে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণ কর্মসূচি প্রণয়ন করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর। ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অর্থনীতির নতুন মডেল প্রণয়ন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে তিনি এই কথা জানান। আমির খসরু বলেন, ৩১ দফা বিএনপির কমিটমেন্ট। রাজনৈতিক ঐক্যমত্য হোক বা না হোক, বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবে। ইকোনমিক রিফর্ম সামিটে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ, এনসিপির যুগ্ম সমন্বয়ক খালিদ সাইফুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম তামিম সহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে দুই দেশের মধ্যে নৌ চলাচল, আকাশপথের যোগাযোগ বাড়ানো সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। জিএসির মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। আজ আগারগাঁয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সভায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এ সময় পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই আলোচনার কারণে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়বে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। পাকিস্তান বাংলাদেশ থেকে পাট ও ওষুধ নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সচিব বলেন, পুরুষদের জন্য ১,১৫,১৩৭টি এবং মহিলাদের জন্য ১,২৯,৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২,৪৪,৬৪৯টি। অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২,০০০ ভোট কক্ষ থাকবে। একটি ভোট কক্ষে গড়ে ৩,০০০ ভোটার থাকবে। পরবর্তীতে প্রয়োজনে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।
চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যা জর্জরিত উল্লেখ করে পুরনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, স্বাস্থ্য খাতের যে পরিবর্তন করা দরকার তার জন্য এখনও পরিবেশ তৈরি হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকার জাতীয় ক্যান্সার হাসপাতালের জন্য 2টি রেডিওথেরাপি মেশিন কেনার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। আজ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় স্তন ক্যান্সারে। দেশে বছরে 13,000 নারী এই ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে 50% মারা যান। তাই এটি প্রতিরোধে সচেতনতার উপর জোর দেন তারা। আমাদের সব জায়গায় স্বল্পতা, কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম এটা কিন্তু স্বল্পতার বিষয় নয়, এটা হলো আমাদের সিস্টেমের বিষয়। আমাদের টোটাল সিস্টেমটার মধ্যে একটা গলদ আছে, তো সিস্টেমটাকে ভেঙে দিলে কি হয়? ভাঙা যায় তো? সিস্টেম এরকম আমাদের চলতেই থাকবে, আর সিস্টেমের মধ্যে আমরা পিষ্ট হতেই থাকবো। তো আমাদের কিন্তু উপায়টা খুঁজে বের করতে হবে। এই উপায় যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে 3 দিনব্যাপী 11তম রাওয়া বইমেলা 2025 শুরু হচ্ছে আগামী 30 অক্টোবর। রাজধানীতে মহাখালীতে রাওয়া হেলমেট হলে এই মেলা চলবে 1 নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই বইমেলাটি। সকাল 11টা রাওয়া ইগল হলে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন রাওয়ার চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক এবং লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন মেম্বার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নুরুজ্জামান। এবারের মেলায় 55টি স্টল থাকবে। 30 অক্টোবর সকাল 10টায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম মেলার উদ্বোধন করবেন। কথাগুলো আপনারা সমাজে পৌঁছে দিবেন। বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর পরিতোষ কুমার ঘোষ এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর দবির হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BMSRI এর এক্সিকিউটিভ কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবা উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী মাজহারুল ইসলাম দোলন, BMSRI এর এক্সিকিউটিভ কমিটির অনারারি সেক্রেটারি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার GM জয়নাল আবেদিন ভূঁইয়া সহ আরও অনেকে। এবার বাণিজ্য সংবাদ। একসাথে 350 সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে এসিয়া মোটরস। আজ দিনাজপুর গড়ে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন বাণিজ্য মেলা মাঠে সোনালিকা বিশ্বজয়ী প্রতিপাদ্যে একযোগে 350 ইউনিট সোনালিকা ট্রাক্টর কৃষকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিয়া মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা। পরিচ্ছন্ন, সুস্থ ও সুন্দর দেশ গড়ার প্রচেষ্টা এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা বৃদ্ধিতে হাইজিন ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। GUK রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পেইনে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস ও সভা প্রধান ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান M আব্দুস সালাম। এতে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন GUK রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, রেকিড বাংলাদেশ হেড অব পার্টনারশিপের সালাউদ্দিন আহমেদ, ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মোহাম্মদ রাকিবউদ্দিন সহ আর অনেকেই। শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জিএসির মাধ্যমে দুদেশের জনগণ উপকৃত হবে, জানালেন অর্থ উপদেষ্টা। পাট ও ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ। 300 আসনে চূড়ান্ত ভোট কেন্দ্র 42,761।
এবং চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। এখনও তৈরি হয়নি পরিবর্তনের পরিবেশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।